সেই দিন সিলমোহর করা একখানি চিঠি বাহির করিয়া পিয়ন বলিয়াছিল, কর্তা মহাশয়ের নামে একখানা রেজিস্ট্রারি আছে। দেওয়ানজি বলিলেন, কর্তার নামে? আগে হ্যাঁ। এই বলিয়া পিয়ন সিলমোহর করা একখানি চিঠি বাহির করিয়া টেবিলের ওপর রাখিয়াছিল। দেওয়ানজি সেখানি তুলিয়া বিস্ময়ের সহিত বলিলেন, কে লিখলে? আজ 2 বৎসর কর্তার স্বর্গবাস হয়েছে, এতদিন পর তার নামে চিঠি কে লিখলে? গোস্বামী বলিলেন, ছাপ দেখুন না কোথা থেকে আসছে। দেওয়ানজি ছাপ পরীক্ষা করিয়া বলিলেন, বেনারস সিটি। ও বুঝেছি, ওই কাশিতে আমাদের যে পাণ্ডা ঠাকুর আছেন তাঁরই চিঠি বোধ হয়। তিনি কখনো কখনো কর্তাকে চিঠি লিখতেন বটে, বোধহয় কিছু সাহায্য প্রার্থনা করেছেন। আচ্ছা পিয়ন, আমি সই করে নিচ্ছি। এই বলিয়া পীতবর্ণ রসিদ কাগজখানিতে দেওয়ানজি স্বাক্ষর করিয়া দিলেন। পিয়ন ব্যাগ বন্ধ করিয়া প্রণামান্তে প্রস্থান করিল। নমস্কার, আমরা শুনছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস রত্নদ্বীপ। তাহলে আসুন শুনে নিই আজকের কাহিনী। দেওয়ানজি অন্য পত্রগুলি একে একে খুলিয়া পাঠ করিলেন। 2-1খানিতে সংক্ষিপ্ত হুকুম লিখিয়া সেরেস্তায় পাঠাইয়া দিলেন। সর্বশেষে রেজিস্ট্রারি পত্রখানি খুলিলেন। প্রথম 2 ছত্র পড়িয়াই দেওয়ানজি ক্ষিপ্রহস্তে পৃষ্ঠা উল্টাইয়া লেখকের নাম দেখিলেন, আর সঙ্গে সঙ্গেই বলিয়া উঠিলেন, এ কি? তাহার মুখ বিবর্ণ হইয়া গেল, হাত পা কাঁপিতে লাগিল। গোস্বামী ও মিত্রজা সমস্বরে বলিয়া উঠিলেন, কি হয়েছে? ভট্টাচার্য বলিলেন, কোনো মন্দ খবর নয় তো? দেওয়ানজি ইতিমধ্যে কতকটা আত্মসম্বরণ করিয়া লইয়াছিলেন। কোনো উত্তর না দিয়া আপন মনে পত্রখানি পাঠ করিতে লাগিলেন। 3 জনেই অদম্য কৌতূহলে তাহার মুখপানে চাহিয়া রহিলেন। ইহারা দেখিলেন পত্র পাঠ করিতে করিতে দেওয়ানজির ঘন ঘন ভাবান্তর উপস্থিত হইতেছে। একবার আনন্দে তাহার মুখ উৎফুল্ল হইয়া ওঠে, পরক্ষণেই একটা ভীষণ সংশয়ে যযুগল কুঞ্চিত হইয়া যায়, তারপর ক্রোধে তাহার ওষ্ঠযুগল কম্পিত হইতে থাকে। আবার সেই ভাব তিরোহিত হইয়া চক্ষুযুগল হর্ষোজ্জ্বল হইয়া ওঠে। পরমুহূর্তে তাহা স্নান ভাব ধারণ করে। পত্রখানি শেষ পর্যন্ত পড়িয়া দেওয়ানজি আবার প্রথম হইতে পড়িতে আরম্ভ করিলেন। এবার প্রথমবারের মতো অত বেশি সময় লাগিল না। পাঠ শেষে পত্রখানি দেরাজের মধ্যে রাখিয়া চাবি বন্ধ করিলেন। একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া একদৃষ্টে বাহিরের ফটকের পানে চাহিয়া রহিলেন। ইহারা 3 জনেই পরস্পরের মুখাবলোকন করিতে লাগিলেন। শেষে মিত্রজা গলা ঝাড়িয়া বলিলেন, পাণ্ডার চিঠি নাকি? না, বলিয়া দেওয়ানজি উঠিয়া দাঁড়াইলেন। ভট্টাচার্য মহাশয় বলিলেন, তা চললেন কোথায়? দেওয়ানজি ক্ষীণ স্বরে বলিলেন, কাজ আছে। আজ একাদশী না? ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ। আচ্ছা, আমরাও তাহলে উঠি। এই বলিয়া তিনি হুকায় খুব তাড়াতাড়ি গোটা কতক টান দিয়া লইলেন। মিত্রজা ও গোস্বামী ইতিমধ্যেই উঠিয়া দাঁড়াইলেন। এসো বলিয়াই ভট্টাচার্য মহাশয় নিষ্ক্রান্ত হইলেন। ফটকের নিকট গিয়া 3 জনেই অনুচ্চস্বরে বিস্ময় প্রকাশ করিতে লাগিলেন। মিত্রজা বলিলেন, কোনো একটা গুরুতর ঘটনা ঘটে থাকবে। ভট্টাচার্য মশাই, আপনি ওকে জিজ্ঞাসা করলেন না কেন? কি দরকার? এসো এসো, এইখানে আর দাঁড়িয়ে থেকো না, বলিয়াই ভট্টাচার্য অগ্রসর হইলেন। 2 ধারে জঙ্গল, মধ্যে অপ্রশস্ত পথ বাহিয়া 3 জনে চলিলেন। মিত্রজা বলিলেন, ব্যাপার কানা কি? কিছুই তো বোঝা গেল না। গোস্বামী এইদিক ওইদিক চাহিয়া অনুচ্চস্বরে বলিলেন,
আমি কিন্তু একটা অনুমান করেছি। মিত্রজা দাঁড়াইয়া বলিলেন, কি কি হে? ভট্টাচার্য বলিলেন, আরে আবার দাঁড়ালে কেন? চলতে চলতে কি কথা কওয়া যায় না? আবার সকলে চলিতে আরম্ভ করিলেন। গোস্বামী বলিলেন, চিঠিখানার একটা জায়গা আমি পড়তে পেরেছি। এক জায়গায় লেখা রয়েছে, নিদ্রাভঙ্গে আপনার সেই মূর্তি স্মরণ করিয়া আমি কাঁদিতে লাগিলাম। এটুকুই খালি পড়তে পেরেছি। ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ, বকো কেন? অত দূর থেকে তুমি পড়তে পেরেছ? গোস্বামী বলিলেন, হ্যাঁ ভট্টাচার্য মশাই, আমি স্পষ্ট পড়েছি, নিদ্রাভঙ্গে আপনার সেই মূর্তি স্মরণ করিয়া। ভট্টাচার্য বলিলেন, আহ, জ্বালাও কেন? আমরা কেউ দেখতে পেলাম না, আর তুমি অমনি দেখতে পেয়ে গেলে? কত বয়স হয়েছে? গোস্বামী বলিলেন, 39। এখনো চশমা নিতে হয়নি। 39? আমারই প্রায় 50-এর ধাক্কা, আর তোমার এখনো 39। বলিয়াই ভট্টাচার্য মহাশয় মোড় ফিরিয়া নিজ বাটির পথ ধরিলেন। কিয়দ্দূর গিয়া মিত্রজা দাঁড়াইলেন, বলিলেন, বটে, এমন ব্যাপার? ঘুম ভাঙিয়া আপনার মূর্তি স্মরণ করিয়া, এ তো বাবা জমিদারি চিঠি নয়। বলিয়াই দন্তে উষ্টদংশন করিয়া বক্রভাবে মাথা নাড়িতে লাগিলেন। গোস্বামী বলিলেন, আমার তো মনে হয়, বুঝলেন, ওই দেওয়ানজি, ও যতই সাধুতার ভান করুক, ভেতরে ভেতরে। বলিয়াই তিনি চারিদিকে সাবধানে দৃষ্টিপাত করিলেন। শেষে মিত্রজার কানের কাছে মুখ রাখিয়া ফিসফিস করিয়া কি একটা বলিলেন। পরে আবার স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করিলেন, আপনার কি বোধ হয়? মিত্রজা বলিলেন, আমার বোধ হয় নিশ্চয়ই তাই। উভয়েই উভয়ের মুখাবলোকন করিয়া কিঞ্চিৎ হাসিয়া আবার পথ অতিক্রম করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ চলিবার পর হঠাৎ মিত্রজা থামিয়া বলিলেন, ওহে, তা নয়। গোস্বামীও দাঁড়াইয়া বলিলেন, কি নয়? ও তুমি যা বলছো তা নয়। ও চিঠি তো মোটেই দেওয়ানজির নামেই নয়। শুনলে না, কর্তার নামে চিঠি? হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে, তাও তো বটে। এই বলিয়া গোস্বামী মুখখানি বিষণ্ণ করিয়া রহিলেন। মিত্রজা চিন্তান্বিত হইয়া বলিলেন, কিছুই বোঝা গেল না। গোস্বামী বলিলেন, না, কিছুই বোঝা গেল না। তখন দুইজনে হতাশভাবে আবার পথ চলিতে লাগিলেন। এইদিকে দেওয়ানজি অন্তঃপুরে যাইবেন বলিয়া উঠিয়াছিলেন, কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছুক্ষণ চিন্তা করিয়া আবার উপবেশন করিলেন। করতলে মস্তক রাখিয়া গভীরতর চিন্তায় মগ্ন হইলেন। মনে মনে বলিতে লাগিলেন, এখন কি করা যায়? খবরটা বাড়িতে দিই কি না দিই? এ লোক সত্যি ভবেন্দ্র নাকি জুয়া চোর, তারই বা ঠিক কি? এখন খবরটা দিলে আনন্দে ওরা আত্মহারা হবেন। তারপর পরশু সে এসে পৌঁছলে যদি তাকে জাল বলে বোঝা যায়, তখন একেবারে মর্মান্তিক হয়ে দাঁড়াবে। আহা, ওদের পক্ষে সেটা বড়ই নিষ্ঠুর শাস্তি হবে। তার চেয়ে বরং এখন চুপ করে থাকি, আসুক না, তাকে দেখি না আগে। অবশ্য আজ 16 বছর দেখিনি। সেই মানুষ কিনা মুখ দেখে চেনা শক্ত। যদি জাল হয়, কথায় বার্তায় নিশ্চয়ই ধরা পড়ে যাবে। তখন বেশ উত্তম মধ্যম ঘাকতক দিয়ে পুলিশে দিলেই হবে। আর যদি সে বাস্তবে কি ভবেন্দ্র বলে বোঝা যায়, তার বাড়া আর আনন্দ কি। কিন্তু সে কি সম্ভব?
দেওয়ানজি তখন ধীরে ধীরে দেরাজ খুলিয়া পত্রখানি বাহির করিলেন। আবার সেইখানে বিশেষ মনোযোগ সহকারে পাঠ করিলেন। পাঠান্তে ভাবিতে লাগিলেন, জাল হবে কি? এত সব খুঁটিনাটি কথা এত বছরের পর অন্য কেউ জানবে কি করে? আহা, যদি এ বাস্তবিকই ভবেন্দ্র হয়, কি সুখী না হয় তাহলে। ঘড়িতে তখন 6:45। চিঠিখানি আবার দেরাজে বন্ধ করিয়া দেওয়ানজি উঠিয়া দাঁড়াইলেন। কক্ষের মধ্যেই ধীরে ধীরে পদচারণা করিতে লাগিলেন। মাঝে মাঝে জানালার কাছে গিয়া একবার দণ্ডায়মান হন, আকাশের দিকে চাহিয়া থাকেন, আবার পদচারণা আরম্ভ করেন। এইরূপে ক্রমেই 6টা বাজিল। ধীরে ধীরে তাহার মনে এই কথাগুলি উদয় হইল, যদি পরশু দেখা যায় যে সে প্রকৃতই ভবেন্দ্র, তাহলে বাড়িতে ওরা কি মনে করবেন? যে আমি কোনো দুরভিসন্ধিবশত এমন ভালো সংবাদটা 2 দিন চেপে রেখেছিলাম। ওদের মনে হয়তো সন্দেহ হবে। ভবেন্দ্র ফিরে আসছে এই সংবাদে আমি খুশি নই। জমিদারির সর্বময় কর্তা ছিলাম, সেই ক্ষমতাটুকু আমার লোপ পাবে, তাই বুঝি আমার বুকটা চড়চড় করে উঠেছে। আমি যে ভালো ভেবেই কথাটা এখন অপ্রকাশ রাখতে চাচ্ছি, ওরা কি তখন তা বিশ্বাস করবেন? এ তো বড় মুশকিলেই পড়া গেল। এ যে বিষম সমস্যা দেখছি, কি করি? আজ আবার একাদশী, সারা দিন ওরা দুজনে উপবাসী রয়েছেন। দুর্বল শরীরে এই আনন্দের বেগ কি সহ্য করতে পারবেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে? এখন থাক, কাল ওরা জল টল খেলে পরে না হয় বলা কওয়া যাবে। সূর্যাস্তের আর অধিক বিলম্ব নাই। আর কিয়ৎক্ষণ পদচারণা করিয়া দেওয়ানজি আপন মনেই বলিলেন, না, সে কোনো কাজের কথা নয়। এত বড় সংবাদটা এক রাত্রির জন্য গোপন রাখবার কোনো অধিকার আমার নাই। যাই, রানীমাকে বলিগে, কিন্তু সঙ্গে সঙ্গে বিশেষ সাবধানও করে দেব। এখন থেকেই যেন আকাশের চাঁদ হাতে পাওয়া গেল এমন স্থির না করে বসেন। বড়লোকের বিষয় সম্পত্তির লোভে জুয়াচোরেরা এরকম মাঝে মাঝে করে থাকে, তারও দৃষ্টান্ত দেব। এ প্রকৃত ভবেন্দ্র নয়, জাল মানুষ। এটাই বরং এখন ধরে নেওয়াটা ভালো। সেইটা বেশ করে বুঝিয়ে বলবো। রানীমাকে পত্র পাঠ করিয়া শুনাইবা মাত্র হাসিয়া কাঁদিয়া তিনি উন্মত্তবৎ হইয়া উঠিলেন। দেওয়ানজি তাহাকে সংশয়মূলক 2-4টি কথা বলিবার চেষ্টা করিলেন, কিন্তু তাহাতে তিনি কর্ণপাত মাত্র করিলেন না। উদ্দাম স্রোতের মুখে অসহায় তৃণগুচ্ছের ন্যায় তাহার কথাগুলো কোথায় যে ভাসিয়া গেল। আনন্দের উচ্ছ্বাসে সমস্ত অন্তঃপুর যেন টলমল করিতে লাগিল। একজন ঠাকুর ঘরে গিয়া ঘন ঘন শঙ্খধ্বনি আরম্ভ করিয়া দিল। সেই শব্দ বাগানে বৌরানী শুনিয়া কি করিয়াছিলেন, তাহা আমরা পূর্বেই শুনিয়াছি। সেদিন সারা রাত্রি দেওয়ানজির ভালো করিয়া নিদ্রা হইল না। এই ঘটনার পরিণাম যে কি হইবে ভাবিয়াই তিনি কিছু স্থির করিতে পারিলেন না। পরদিন প্রত্যুষ হইতেই তাহার গৃহে লোক সমাগম আরম্ভ হইল। কথাটা চারিদিকে রাষ্ট্র হইয়া গিয়াছিল। সকলেই তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, গুজবটা সত্যি কিনা। দেওয়ানজি গম্ভীরভাবে বলিলেন, সত্য কি মিথ্যা 2 দিন বাদে সবাই জানতে পারবে। অবশেষে লোকের প্রশ্নে প্রশ্নে তিক্ত বিরক্ত হইয়া তিনি গৃহমধ্যে প্রবেশ করিলেন। ভৃত্যকে আজ্ঞা দিলেন, কেহ আসিলে বলিস এখন সাক্ষাৎ হইবে না। গৃহে স্নানাদি সমাপন করিয়া বেলা 8টার পর দেওয়ানজি কাছারিতে উপস্থিত হইলেন। অন্তঃপুরে লোক পাঠাইয়া সংবাদ লইলেন, রানীমার পূজা আহ্নিক শেষ হইয়াছে এবং তিনি জলযোগে বসিবেন। কিছুক্ষণ অপেক্ষা করিয়া দেওয়ানজি অন্তঃপুরে প্রবেশ করিলেন। পূর্বে রানীমা দেওয়ানজির সহিত সাক্ষাৎভাবে কথাবার্তা কহিতেন না। স্বর্গীয় কর্তা মহাশয়ের দেহান্তের 2 মাস পূর্বে যখন তাহার পীড়া সাংঘাতিক ভাব ধারণ করে, তখন হইতেই এই নিয়মের ব্যতিক্রম ঘটিতে থাকে।
বসিবার কক্ষে দেওয়ানজি কিছুক্ষণ অপেক্ষা করিবার পর রানীমা প্রবেশ করিলেন। দেওয়ানজি দেখিলেন তাহার মুখে গত দিবসে সেই আনন্দ জ্যোতি এখন আর নাই, বরং একটা নৈরাশ্যের ভাব সেই স্থানে অধিকার করিয়াছে। উঠিয়া দাঁড়াইয়া প্রণাম করিয়া বলিলেন, বৌঠাকুরন, জল খাওয়া হয়েছে? হ্যাঁ, খেয়েছি বলিয়াই তিনি উপবেশন করিলেন। তাহার চক্ষু যুগল আনত। রানীমা যদি কথা উত্থাপন করেন এই আশায় দেওয়ানজি কয়েক মুহূর্ত প্রতীক্ষা করিলেন। তাহাকে নীরব দেখিয়া জিজ্ঞাসা করিলেন, বৌরানী কেমন আছেন? ভালো আছেন। রাত্রে ফিটটিট হয়নি তো? না। আবার কিয়ৎক্ষণ উভয়েই নীরবে বসিয়া রহিলেন। তখন দেওয়ানজি স্থির করিলেন, সংশয়ের কথা উল্লেখ করি, যাহা মনে করিতে হয় করিবেন। যে আসিবে তাহাকে ভবেন্দ্র বলিয়া এখন গ্রহণ করিয়া পরে যদি কোনো গোলমাল উপস্থিত হয়, তাহা হইলে এই নির্মল কুলে চিরদিনের জন্য দুরোপনীয় কলঙ্ক রহিয়া যাইবে। এই কথা আমি এখন না বলিলে আর কে বলিবে? আর কাহার সাধ্য আছে? উহারাও এখন হিতাহিত জ্ঞান শূন্য। যদি বলি তবে আমার বড় অধর্ম হয়। এইরূপ সিদ্ধান্ত করিয়া দেওয়ানজি কথাটা পাড়িলেন। বলিলেন, বৌঠাকুরন, একটা বিষয় কাল আপনাকে বলতে গিয়েছিলাম, কিন্তু সেই সময় কথাটা হলো না। আপনি যদি দুঃখিত না হন তো বলি। কি কথা? আপনি আমার উপর বিরক্ত হবেন না। কথাটা না বললে আমার কর্তব্যহানি হয়, তাই বলতে বাধ্য হচ্ছি। রানীমা বলিলেন, কি কথা তুমি বলতে চাও তা আমি বুঝেছি ঠাকুরপো। আমারও মনে সেই কথাই উদয় হয়েছিল। কাল সারা রাত আমি ঘুমোইনি, কেবলই আকাশ পাতাল ভেবেছি। আমার মনটা খুবই উতলা হয়েছিল। তবে ভোর রাত্রে বৌমার কাছে একটা কথা শুনলাম, তাই কতকটা আশ্বাস পেয়েছি। দেওয়ানজি অত্যন্ত উৎসুক হইয়া জিজ্ঞাসা করিলেন, বৌরানী কি বলেছেন? রানীমা তখন বৌরানীর নিকট তাহার গতপূর্ব রজনীর স্বপ্ন দর্শন বৃত্তান্ত যাহা শ্রবণ করিয়াছিলেন তাহা বিবৃত করিলেন। শুনিয়াই দেওয়ানজি গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। কিছুক্ষণ পর বলিলেন, ওইটুকুর ওপর নির্ভর করে নিশ্চিন্ত থাকা যায় না তো? রানীমা বলিলেন, তা তো বটেই, কিন্তু কি আর করা যায়? কিছু অনুসন্ধান করতে পারলে ভালো হতো, কিন্তু তার সময়ই বা কোথায়? তিনতাড়িয়া মঠ কোথায় জানো? না, তবে পশ্চিমে গিয়ে অনুসন্ধান করে বের করা যায়। সে তো অনেক সময় লাগবে। ইতিমধ্যে কি হবে? সে মনে করো কাল ত্রয়োদশীর দিন এসে পৌঁছবে। তখন তো তাকে বলতে পারবো না যে তোমার প্রতি আমাদের সন্দেহ, আমরা এখন অনুসন্ধান করছি। তুমি ততদিন বাইরের ঘরে বসে থাকো, চারটি চারটি খেতে পাবে এখন। যদি সে প্রকৃতই ভবেন্দ্র হয় তাহলে হয়তো অভিমান করে তক্ষুনি আবার নিরুদ্দেশ হয়ে যাবে। সে কিরকম অভিমানী তা তো জানো ঠাকুরপো। হ্যাঁ, তা তো জানি। যদি দুদিন আগেও সংবাদটা পেতাম তাহলেও অন্তত কাশিতে গিয়ে কতকটা অনুসন্ধান করতে পারতাম। কখন সে কাশি থেকে রওনা হয়েছে? আজই রওনা হবার কথা চিঠিতে লেখা রয়েছে। বোধহয় বৈকালের গাড়িতেই সেখানে ছেড়ে কাল সকালে হাওড়ায় এসে পৌঁছবে। তুমি যদি আজ রওনা হয়ে কলকাতায় যাও, তাকে যদি কোনো রকমে চিনতে পারো, কোনো আছিলাই তার সঙ্গ নিতে পারো, তাহলে হয়তো কথাবার্তায় কতকটা সত্য নির্ণয় হয়।
দেওয়ানজি এই কথা শুনিয়া তেমন উৎসাহ প্রকাশ করিলেন না। বলিলেন, অত লোকের মধ্যে কি তাকে খুঁজে বের করতে পারব? তাহার পর দুইজনেই অনেকক্ষণ ধরিয়া এ বিষয়ে আলোচনা হইল। রানীমা বলিলেন, যদি সে জুয়ার চোর হতো তাহলে পুরনো এত সব কথা জানতে পারত কি করে? ছেলেবেলায় তার নাম যে পডলা ছিল জানবে কি করে? আর সেই সময় কর্তার চোখ উঠেছিল। তিনি বাস্তবিকই হলুদ ছোপানো রুমাল হাতে করে চোখে ঠুলি চশমা পরে বেড়াতেন। তোমার মনে আছে তো? দেওয়ানজি বলিলেন, খুব মনে আছে। ভবেনকে যখন খুঁজে পাওয়া গেল না, 1 দিন 2 দিন করে কেটে গেল। কেঁদে কেঁদে তার অসুখ বেড়ে গিয়েছিল। কাছারি বাড়ির বারান্দায় বসে চক্ষুর যন্ত্রণায় তিনি আহ উহ করেছিলেন। আমি কাছে গিয়ে বললাম, দাদা, কেঁদে কেঁদে কি চক্ষু দুটি খোয়াবেন? এ কথা শুনে তিনি বললেন, ভাই, আমার চক্ষুর আলোয় যখন চলে গেল তখন এই চক্ষুতে আর কি প্রয়োজন? বলে আরও বেশি করে কাঁদতে লাগলেন। বলিতে বলিতে দেওয়ানজির চক্ষু সজল হইয়া উঠিল। রানীমাও কাঁদিতে লাগিলেন। তাহার পর বঙ্গবাসীতে বিজ্ঞাপনের কথা, কাশীর পাণ্ডা ঠাকুরের কথা প্রভৃতি উঠিল। রানীমা বলিলেন, ভগবানের ওপর নির্ভর করে থাকা যাক। যদি সত্যই সে ভবেন্দ্র হয় তাহলে কোনো না কোনো উপায়ে তিনি ধরিয়ে দেবেনই। নইলে আমাদের যা সর্বনাশ হবে, তার ধর্মরাজ্যে এত বড় অধর্ম তিনি কি হতে দেবেন? তা তুমি আর দেরি করো না, সকাল সকাল স্নানাহার সেরে বেরিয়ে পড়ো। দেওয়ানজি তখন রানীমাকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। পরদিন বেলা 10টার সময় রানীমার নামে দেওয়ানজির নিকট হইতে একখানি টেলিগ্রাম আসিল। তাহাতে লেখা আছে, কলিকাতা। ভবেন্দ্রবাবুকে সঙ্গে লইয়া বেলা 3টার গাড়িতে পৌঁছিব। স্টেশনে জানাদির বন্দোবস্ত রাখিবেন। কোনো চিন্তা নাই, ভগবান দয়া করিয়াছেন। রঘুনাথ মজুমদার। এই তার পাইয়া রানীমার চক্ষু দিয়া ঝরঝর করিয়া আবার ধারা বহিল। লোকজন, পাইক, বরকন্দাজ, পালকি, বেহারা প্রভৃতি বেলা 12টার সময় স্টেশন অভিমুখে রওনা হইল। কাছারির আমলারা সকলেই আজ ছুটি পাইয়াছে। গ্রামের লোক সকলেই আনন্দিত। কেহ কেহ স্টেশন অবধি ধাওয়া করিয়াছে। অনেকে পরামর্শ করিতেছে, সময় মতো তাহারা গ্রামের বাহিরে গিয়া দাঁড়াইয়া থাকিবে। তাহাদের জমিদারকে অভ্যর্থনা করিয়া বাদ্য ভাণ্ডারের সহিত গৃহে লইয়া আসিবে। রানীমা আজ আনন্দের প্রতিমূর্তি। অন্যান্য অন্তঃপুরিকাগণ ক্ষণে ক্ষণে কলহর্ষে গৃহখানি ভরিয়া ফেলিতেছে। দাস দাসীগণ নববস্ত্র পরিধান করিয়া ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে। সুরবালার মুখে আজ অনেক দিন পর লোকে হাসি দেখিল। কনক বুঝিল তাহার চাকরিটি এইবার গিয়াছে। এই সংবাদ পাইলেই তাহার দাদা তাহাকে লইতে আসিবে। তথাপি সেও আজ প্রাণ খুলিয়া এই উৎসবে যোগদান করিয়াছে। তাহার বুকের ভেতর গানের পর গান গুঞ্জরিয়া উঠিতেছে, কিন্তু গাহিবার উপায় নাই, তাই সে ছটফট করিয়া বেড়াইতেছে। আর অভাগিনী বৌরানী অনিচ্ছা সত্ত্বেও তাহাকে আজ বহুমূল্য বসনভূষণে সজ্জিত হইতে হইয়াছে। সুরবালা একটি নিভৃত কক্ষে বসিয়া বহু যত্নে গন্ধতৈল সহযোগে তাহার বেণী রচনা করিয়া দিতেছে। কক্ষান্তরে কয়েকজন নবীনা বসিয়া রাশি রাশি ফুল লইয়া মালা গাঁথিতে ব্যস্ত। সূর্যাস্তের অল্পক্ষণ পরে গ্রাম প্রান্ত হইতে বাদ্যধ্বনি শ্রুতিগোচর হইল। অল্পক্ষণ পরেই হুম হুম করিয়া একখানি পালকি কাছারি বাড়ির সম্মুখে আসিয়া থামিল। পালকি হইতে দেওয়ানজি নামিয়া তাড়াতাড়ি অন্তঃপুরে প্রবেশ করিলেন। রানীমা অন্যান্য কয়েকজন রমণীসহ দ্বারের নিকট দাঁড়াইয়াছিলেন। দেওয়ানজি হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, ভবেনের পালকি, লোকজন সব সিদ্ধেশ্বরী তলায়। ভবেন মার পুজো দিচ্ছে। 5খানা গ্রামের লোক সেখানে একত্র হয়েছে।
আমি তাড়াতাড়ি আপনাকে খবর দিতে এগিয়ে এলাম। রানীমা কাঁদিতে কাঁদিতে জিজ্ঞাসা করিলেন, কতক্ষণে সে আসবে ঠাকুরপো? দেরি নেই, এই এলো বলে। চক্ষু মুছিয়া রানীমা কাতর স্বরে বলিলেন, কি করে তার দেখা পেলে? কোনো ভয় নেই তো? দেওয়ানজি বলিলেন, না বউ ঠাকুরন, কোনো ভয় নেই। আপনার ভবেনি বটে। কাছের গাড়ির অপেক্ষায় আমি হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম। চিনে যে বের করতে পারবো এমন কোনো আশাই ছিল না। গাড়ি এলো, 1000 লোক গাড়ি থেকে নেমে পড়ল। আমি মনে মনে ইষ্ট নাম জপ করছি আর সকলের মুখের দিকে চেয়ে দেখছি। এমন সময় গেরুয়া কাপড় পরা একজন যুবা পুরুষ আমার কাছ দিয়ে যেতে যেতে আমার মুখ পানে চেয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। জিজ্ঞাসা করলে, আপনার নিবাস কোথায়? আমি বললাম, বাসুলিপাড়া। শুনে আমার মুখের দিকে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তারপর বললে, দেওয়ান কাকা? আমি বললাম, তুমি কি ভবেন? বলেই তাকে বুকে জড়িয়ে ধরলাম। সেও যত কাঁদে, আমিও তত কাঁদি। রানীমা কিয়ৎক্ষণ ধরিয়া কাঁদিলেন। তাহার পর কতকটা প্রকৃতিস্থ হইয়া বলিলেন, এখনো গেরুয়া ছাড়েনি? সে অন্য কাপড় পাবে কোথায়? এখানে এলেই তাকে গেরুয়া ছাড়িয়ে নেব। বাদ্যভণ্ড ক্রমে নিকট হইতে নিকটতর হইতে লাগিল। ক্রমে লোকজনের হইচই শব্দ আরও স্পষ্ট হইয়া আসিল। ক্রমেই সেই জনসংঘ কাছারির সম্মুখে উপনীত হইল। দেওয়ানজি বাহির হইয়া হাঁকিলেন, লোকজন তফাত, পালকি অন্দরের দরজায় এনে লাগাও। পাইক বরকন্দাজগণ হাঁকিতে লাগিল, তফাত তফাত, পালকি আন। পালকি আসিয়া অন্তঃপুর দ্বারের বাহিরে লাগিল। রাখাল নামিয়া দাঁড়াইল। রানীমা পাগলিনীর মতো ছুটিয়া গিয়া, বাবা এলি, এই বলিয়া তাহাকে বক্ষে বাঁধিয়া ফেলিলেন। অন্তঃপুর হইতে গভীর উলুধ্বনি ও প্রবল শঙ্খনাদ উত্থিত হইয়া দিংমণ্ডল প্রকম্পিত করিতে লাগিল। রানীমা নিজ পুত্রজ্ঞানে একরকম বুকে করিয়াই রাখালকে অন্তঃপুর মধ্য লইয়া গেলেন। কাছারি বাড়ির বিস্তৃত প্রাঙ্গণ লোকে লোকারণ্য। পালকির সঙ্গে সঙ্গে যাহারা আসিয়াছিল তাহারা ছাড়া ক্রমে ক্রমে আরও লোক আসিয়া জমিতে লাগিল। সকলের মুখে একটা তীব্র কৌতূহল। যাহারা পরে আসিয়াছে তাহারা পূর্বাগতগণকে বাবু সম্বন্ধে নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিল। যে কয়জন ভদ্রলোক মাতব্বর ব্যক্তি উপস্থিত ছিলেন, দেওয়ানজি তাদের আহ্বান করিয়া বৈঠকখানার মধ্যে আনিয়া বসাইলেন। আমাদের পূর্ব পরিচিত ভট্টাচার্য মহাশয়, বিশ্বেশ্বরবাবু ও হরিদাস গোস্বামীও তাহাদের মধ্যে ছিলেন। ভৃত্য তামাক দিয়া গেল। উপস্থিত ভদ্রলোকগণের প্রশ্নে হাওড়া স্টেশনে সাক্ষাৎ হইতে আরম্ভ করিয়া সকল সংবাদ দেওয়ানজি বিবৃত করিতে লাগিলেন। পিতৃবিয়োগ ও ভাতৃবিয়োগ সংবাদে বাবু কিরূপ অস্থির ও শোকাকুল হইয়া পড়িয়াছেন, কত কষ্টে কত প্রবোধ বাক্যে দেওয়ানজি তাহাকে কথঞ্চিত শান্ত করেন, সেসব কথাও বলিলেন। শেষে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা ভট্টাচার্য মহাশয়, এখন বাপের মৃত্যু সংবাদ শুনিলে তো স্নানে শুদ্ধি। শোনাবার পর কলকাতাতেই ওকে আমি গঙ্গা স্নান করিয়ে এনেছি। ভট্টাচার্য বলিলেন, 2 বছর হয়েছে কি? না, এই কটা দিনই বাকি আছে। ওই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে 2 বছর পূর্ণ হবে। ভট্টাচার্য বলিলেন, তাহলে তো সদ্যশৌচ নয়, অন্য কোনো সপিণ্ড হলে তাও হতো। এই যে মহাগুরু, 1 রাত্রি অসহ্য হবে, কাল সকালে গঙ্গা স্নান করে শুদ্ধ হবেন। দেওয়ানজি বলিলেন, বটে, তবে তো ভুল হয়ে গেছে, বাবুকে সেটা জানাতে হবে। এ সময় অন্তঃপুর হইতে এক ব্যক্তি আসিয়া বলিল, দেওয়ানজি,
বেহারারা রানিমার কাছে বকশিসের জন্য দরবার করেছে। তিনি হুকুম দিয়েছেন প্রত্যেক বেহারাকে এক একটা করে গিনি আর এক এক থান কাপড় দিতে। দেওয়ানজি উঠিয়া গেলেন। লোহার সিন্ধু খুলিয়া 12টা গিনি লইয়া বারান্দায় গিয়া দাঁড়াইলেন। কাহার 12 জনকে ডাকিয়া রানিমার হুকুম শুনাইয়া বলিলেন, কাপড় তো এখন কেনা নাই, সে কাল পাবি, এখন এই নে, এক একটা করে গিনি। এই দৃশ্য দেখিয়া সমবেত প্রজাবর্গ আনন্দে চঞ্চল হইয়া উঠিল। স্থানে স্থানে চুপি চুপি লোকে বলা বলি করিতে লাগিল, রানিমা বাবুকে নিজের ছেলে বলে নিশ্চয় চিনতে পেরেছেন, নইলে গিনি বকশিসের হুকুম দিতেন না। দেওয়ানজি ফিরিয়া আসিয়া ভদ্রমণ্ডলীর মধ্যে আবার বসিলেন। ক্রমে 2-1 কথায় পত্রের কথা উঠিল। দেওয়ানজি বলিলেন, সেই রেজিস্ট্রারি চিঠি যখন এলো তখন ভট্টাচার্য মশাই, মিত্তিরজা, গোসাই সকলেই তো আমার অফিসে বসে। একজন কৌতূহল দমনে অসমর্থ হইয়া জিজ্ঞাসা করিল, সেই চিঠিতে কি লেখা ছিল? দেওয়ানজি বলিলেন, আজকেই এসে পৌঁছবেন লেখা ছিল। কোথা গেল চিঠিখানা? এই পকেটেই তো রেখেছিলাম। হ্যাঁ, এই যে। বলিয়াই পত্রখানি বাহির করিয়া পড়িতে চেষ্টা করিলেন। তখন দিবালোক অত্যন্ত ম্লান হইয়া আসিয়াছিল। বলিলেন, চশমাখানা কাছে নেই, তুমিই পড়ো গোসাই, হেঁকে হেঁকে পড়ো। অত্যন্ত আগ্রহে পত্রখানি লইয়া হরিদাস পড়িয়া সকলকে শুনাইতে আরম্ভ করিল। বলা বাহুল্য, কেবলমাত্র ইহাদের কৌতূহল নিবৃত্তি দেওয়ানজির উদ্দেশ্য নহে। বাবুর ব্যক্তিত্ব সম্বন্ধে যাহাতে তাহারা নিঃসন্দেহ হইতে পারেন, পত্রোক্ত কথাগুলো ক্রমে ক্রমে মুখে গ্রামময় প্রচারিত হইয়া যায়, ইহাই তাহার আন্তরিক ভাব। এ সময় একজন আসিয়া বলিল, দেওয়ানজি, রানিমা আপনাকে ভেতরে ডাকছেন। 2-3 জনের লোকটিকে জিজ্ঞাসা করিল, বাবু কি করছে হে? সে বলিল, হাত পা ধুয়ে উপরে গেছেন। বাবু কি এখন বাইরে আসবেন? কি জানি, এই বলিয়া লোকটি প্রস্থান করিল। দেওয়ানজি বলিলেন, আমি তাহলে অন্দরে যাই, আপনারা কি বসবেন? কেহ কেহ বলিল, বাবু কি এখন বাইরে আসবেন? যদি আসেন তাহলে বসি। দেওয়ানজি বলিলেন, শ্রান্ত হয়ে এসেছেন, এখন বোধহয় বেরোবেন না, কাল আপনারা এলে নিশ্চয়ই দেখা হবে। বিশ্বেশ্বরবাবু বলিলেন, তাহলে আমরা এখন উঠি, সন্ধ্যা হলো। আপনি আমাদের নাম করে বরং তাকে বলবেন আমরা দেখা করবার জন্য বসেছিলাম। হ্যাঁ, তা বলবো বই কি। এই বলিয়া দেওয়ানজি প্রস্থান করিলেন। ভদ্রলোকগণও উঠিলেন। প্রাঙ্গণে নামিয়া দেখিলেন অন্তঃপুর হইতে আগত একজন ভৃত্যকে কয়েকজন ঘিরিয়া দাঁড়াইয়া আছে। ভৃত্য বলিতেছে, রানীমা বললেন, বাবা এলি? যদি 2 বছর আগে আসতিস তাহলে কর্তা মনের সুখে স্বর্গে যেতে পারতেন। রানীমাও যত কাঁদছেন, বাবুও তত কাঁদছেন। ইহাদের প্রস্থান করিতে দেখিয়া প্রাঙ্গণস্থিত জনতাও ভাঙিতে আরম্ভ করিল। ক্ষুদ্র ও বৃহৎ দল বাঁধিয়া সারপথে সকলেই তর্ক বিতর্ক করিতে করিতে চলিতে লাগিল। যে সকল দোকানে বা বৈঠকখানায় কিংবা চণ্ডীমণ্ডপে সন্ধ্যার পর 5 জনে আড্ডা জমিয়া থাকে, সে সকল স্থানে আজ লোকে গিজ গিজ করিতেছে। সর্বস্থানেই তর্কের বিষয় একটি মাত্র, যিনি আসিয়াছেন তিনি বাস্তবিক বাবু কিনা। তবে তর্কটাও অধিকাংশ স্থলেই কাঁচা চুলওয়ালা ব্যক্তিগণের মধ্যে আবদ্ধ। ইহাদের অনেকেই বলিতেছে, বাবু নয়, প্রবঞ্চক। আবার কেহ কেহ এই মতের খণ্ডন করিতে চেষ্টা করিতেছে। যাহাদের চুল পাকিয়াছে তাহারা হা না কোনো কথাই আর বলিতেছে না। যাহাদের চুল ও গোপ 2 পাকিয়াছে তাহারা অনেকেই বলিতেছেন, ও নিশ্চয়ই ভবেন্দ্রবাবু।
জুয়াচোরের কি সাধ্যি যে দেওয়ানজির চোখে, রানীমার চোখে ধুলো দেয়? বিশ্বেশ্বর মিত্রের বৈঠকখানিটিও পাড়ার একটি প্রসিদ্ধ আড্ডা। ৮-১০ জন লোক তাহার সঙ্গে সঙ্গে আসিয়াছিল। তাহাদিগকে বসাইয়া মিত্রজা বাড়ির ভেতর গিয়া জলযোগে মন দিলেন। প্রায় ৮ ঘণ্টা পর বাহিরে আসিয়া বৈঠকখানায় বারান্দার অন্ধকারে দাঁড়াইয়া শুনিলেন সুরেশ গাঙ্গুলি বলিতেছে, যাহার চুল ও গোপ দুই পাকা, আচ্ছা, উনি যদি ভবেন্দ্রবাবুই না হবেন তাহলে হাওড়া স্টেশনে ১০০০ লোকের মধ্যে দেওয়ানজিকে চিনে ফেললেন কি করে? হরিদাস গোস্বামী হাত নাড়িয়া উত্তেজিত স্বরে বলিতেছে, মশাই, এইটে আর বুঝতে পারছেন না? যে লোক এতটা বিষয় সম্পত্তি হাতাবার লোভে কারসাজি করে এসেছে, সে একটু গোড়া বেঁধে আসে না? আগে থেকে চিনে ঠিকঠাক করে রেখেছে। বৃদ্ধ গাঙ্গুলি বলিলেন, আচ্ছা, তাহলে ১৬ বছর আগে কর্তার চোখ ওঠা আর হলদে রুমালের কথা জানলে কি করে? চিঠি তো তুমি নিজেই পড়লে। গোস্বামী বলিল, কি করে জানলে জিজ্ঞাসা করছেন? জানবার শত শত উপায় রয়েছে। এই দেওয়ানজি কত জায়গায় যাচ্ছেন, কৃষ্ণনগর যাচ্ছেন, কলকাতায় যাচ্ছেন, কত লোকের সঙ্গে মিশছেন, কত গল্প করছেন। কোথাও হয়তো ওই কথা গল্প করে থাকবেন। জুয়াচোর সেই কথাটি এখন নিজের গায়ে লাগিয়ে দিলে। নইলে চিঠিতে ওই কথা লিখবে কেন? ওরকম কথাবার্তা চিঠিতে থাকলে হঠাৎ লোকের বিশ্বাস হবে। এটি ভেবে চিনতে বুঝে সুঝেই লেখা। গাঙ্গুলি বলিলেন, সে যাই বলো, আমার তো খুব বিশ্বাস উনি ভবেন্দ্রবাবু। গোস্বামী বলিল, কলকাতার পাকা জুয়াচোর। বিশ্বেশ্বর বারান্দায় দাঁড়াইয়া এই সকল কথা শুনিতেছিলেন। ঘরের মধ্যে প্রবেশ না করিয়া অন্তঃপুরে ফিরিয়া গেলেন এবং পুত্রকে পাঠাইয়া হরিদাস গোস্বামীকে ডাকাইয়া আনিলেন। হরিদাস আসিলে তাহাকে আড়ালে ডাকিয়া লইয়া বলিলেন, বলি, হাঁ হে, এতখানি বয়স হলো, বুড়ো মিনসে হলে, এখনো কি তোমার কাণ্ডজ্ঞান কিছুই হলো না? হরিদাস ভাবিয়া আসিয়াছিল বোধহয় বাড়িতে জলযোগের কোনো নতুন আহার্য আজ প্রস্তুত হইয়াছে, তাই ডাক পড়িয়াছে, কারণ মাঝে মাঝেই এইরূপ হইয়া থাকে। সুতরাং মিত্রজার মুখভঙ্গি দেখিয়া সে একটু হতভম্ব হইয়া পড়িল। শঙ্কিত স্বরে জিজ্ঞাসা করিল, কেন, কি হয়েছে? মিত্রজা বলিলেন, বুদ্ধিমান, সকলের মাঝখানে তুমি জুয়াচোর জুয়াচোর করছো কেন? যাদের লোক তারা ওকে ভবেন্দ্র বলে স্বীকার করে নিয়েছে, তা দেখেছ তো। দেওয়ানজির বিশ্বাস হয়েছে, রানীমারও বিশ্বাস হয়েছে। তুমি জুয়াচোর জুয়াচোর করো কোন সাহসে হে? গোস্বামী বলিল, তা আমার যদি জুয়াচোর বলে ধারণা হয় আমি বলবো না? বিশ্বেশ্বর মুখ খিচাইয়া বলিলেন, বলতে হয় তুমি নিজের বাড়িতে বসে বলগে যাও, আমার বৈঠকখানায় বসে বলতে পাবে না। গোস্বামী এইবার একটু দমিয়া গেল। বিশ্বেশ্বরের রাগের কারণটা অনুধাবন করিতে পারিল। স্বর নামাইয়া বলিল, তা যদি বারণ করো বলবো না। বিশ্বেশ্বর এইবার অপেক্ষাকৃত কোমলভাবে বলিলেন, আসলি হোক আর নকলি হোক, ও আজ লাখ টাকা মুনাফার সম্পত্তির মালিক, এই গ্রামের জমিদার। তুমি যে ওকে জুয়াচোর জুয়াচোর বলছো, এ কথা কি ওর কানে উঠবে না? উঠলে তোমাকে কি আর এই গ্রামে বাস করতে দেবে? ওই গাঙ্গুলির তো একটি গেজেট বিশেষ, কালি গিয়ে লাগাবে তখন। গোস্বামীর একটু ভয় হইয়া গেল। বলিল, তাই তো। এই বলিয়া অধবদনে দাঁড়াইয়া রহিল। বিশ্বেশ্বর বলিয়া যাইতে লাগিলেন, যদি বাস্তবিক জুয়াচোর হয়ও, তাহলে সাংঘাতিক কি হবে? এখন যারা যারা ওকে নকল বলে সন্দেহ করবে, ও তাদের বিষম শত্রু বলে গণ্য করবে। ও কি তাদের সহজে ছাড়বে? গোস্বামী বলিল, সে তো ঠিক কথা। তবে তবে তোমারে তো তর্কাতর্কির দরকারটা কি শুনি? তুমি তো আর ও ছেলে মেয়ের সঙ্গে নিজের ছেলে মেয়ের বিয়ে দিচ্ছ না।
সত্যি হোক আর জাল হোক সে রানীমা বুঝবে, বউরানী বুঝবে। তোমার আমার মাথা ব্যথা কিসের? খাও দাও কাশি বাজাও, পরের কথায় থাকতে আছে? এখন যাও, বাইরে গিয়ে বসোগে, আমি একটু পরে আসছি। গোস্বামী মাথা গুজিয়া প্রস্থান করিল। 5 মিনিট পর বিশেশ্বর বাহির হইয়া আসিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই পাড়ার সুবল মুখুজ্জে আসিয়া বলিল, ওহে শুনেছ? সকলেই উৎসুক হইয়া বলিল, কি কি? আমার মা বৈকালে বাবুদের বাড়ি গিয়েছিলেন। তিনি এসে 2-একটা খবর বললেন। তাতে স্পষ্টই বোধ হচ্ছে যিনি এসেছেন তিনি আসল ভবেন্দ্রবাবুই বটে। সকলে অতিমাত্র উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, কিরকম কিরকম? সুবল মুখুজ্জে তখন জাঁকিয়া বসিয়া বলিল, শোনো তবে বলি। ভবেন্দ্রবাবু পালকি থেকে নামলেই রানীমা তো বুকে করে তাকে অন্দরে নিয়ে গেলেন। তা সে তো তোমরা সবাই দেখে এসেছ। বারান্দায় পা ধোবার জল টল ছিল, জল চৌকিও পাতা ছিল। বাবু পা ধোবার জন্য সেই চৌকিতে বসলেন। রামা খানসামা তোয়ালে কাঁধে করে এসে দাঁড়ালো, বাবুকে প্রণাম করলে। বাবু তার মুখ পানে চেয়ে বললেন, রামা না? রামা অমনি ঝরঝর করে কাঁদতে লাগল। বিশেশ্বরবাবু বলিলেন, বটে, তাহলে তো ভবেন্দ্রবাবুই, কোনো সন্দেহ নেই। পুরনো চাকর কি না, দেখেই চিনে ফেলেছেন। 2-3 জন বলিয়া উঠিল, তারপর তারপর? মুখুজ্জে বলিল, তা দেখে রানীমা নাকি বলেছেন, দেখলি রামা, তুই যে বলেছিলি এতদিন পর বাবু কি করে আমায় চিনতে পারবেন, দেখলি তো? দেখ, তুই কোলে পিঠে করে মানুষ করেছিলি, তোকে আর চিনতে পারবে না? বাবু তাই শুনে বললেন, চিহ্ন করে রেখে গেছি, চিনতে পারবো না? রানীমা জিজ্ঞাসা করলেন, কি চিহ্ন? বাবু বললেন, রামাকে জিজ্ঞাসা করো না মা। রামা ডান দিকের কপালে হাত দিয়ে দেখাতে লাগলো। বাবু বললেন, যে বছর আমার পৈতে হয়, একদিন বিকেলে আমি ঘোষেদের ছেলে নবীন পেঁয়াজের ফুলুরি কিনে আনিয়ে স্কুলের পুকুরের ধারে চুপি চুপি বসে খাচ্ছিলাম। আর রামা কি করতে সেই দিকে গিয়েছিল, তাই সে দেখতে পায়। দেখেই বললে, দাদাবাবু একেবারে খ্রিস্টান হয়ে গেলে, বলে দিচ্ছে গিয়ে কর্তাকে। এই শুনে রেগে একটি ইঁট মেরেছিলাম ঘুরে। ওর ওই ডান দিকের কপাল কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। ও তো বাপ বলে সেইখানে বসে পড়ল। আমি আর নবীন 2 জনে গিয়ে ওকে তুলে এনে জলের ধারে বসিয়ে সেই রক্ত ধুইয়ে দিই, জামা ছিঁড়ে জলপটি বেঁধে দিই, তবে যে ও সুস্থ হয়। তা রানীমা বললেন, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বটে, একদিন রামা মাথায় পট্টি বেঁধে এসেছিল, কিন্তু আমাকে তো বলেছিল জামরুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মাথা কেটে গেছে। রামা বললে, হ্যাঁ মা, আমি তাই বলেছিলাম। বৈঠকখানা শুদ্ধ লোক মন্ত্রমুগ্ধ হইয়া এই কাহিনী শুনিতেছিল। 2 মিনিট কাল সকলে নিস্তব্ধ থাকিয়া আবার কথাবার্তা আরম্ভ করিল। কেহ বলিল, আর কোনোই সন্দেহ রইল না। আবার কেহ বলিল, আমি তো গোড়াগুড়ি তাই বলছি। গাঙ্গুলি মহাশয় হরিদাসের প্রতি চাহিয়া শ্লেষের সহিত বলিলেন, কি হে গোসাই, কথা করছ না যে? হরিদাস বলিল, না গাঙ্গুলি মশাই, ও আমারই ভুল হয়েছিল, স্বীকার করছি। আপনারা হলেন গিয়ে বহুদর্শী লোক, কত দেখেছেন, কত শুনেছেন, যা বলেছিলেন অক্ষরে অক্ষরে মিলে গেল। মিত্রজা বলিলেন, পরামর্শ নিতে হলে 5খানা গ্রামের লোক ওই গাঙ্গুলি মশাইয়ের কাছেই যায়। তা কেন যায়? তোমার কাছে তো আসে না, আমার কাছেও তো আসে না, ওনার কাছে কেন যায়? এই প্রশ্নের উত্তর কেহই দিল না।
কেবল গাঙ্গুলি মহাশয় প্রসন্নভাবে শিরশ্চালনা করিতে লাগিলেন। অতঃপর ভবেন্দ্রকে কবে কে কোথায় কি করতে দেখিয়াছিল, কি বলিতে শুনিয়াছিল, নিজ নিজ স্মৃতিসাগর মন্থন করিয়া একে একে তাহাই উত্তোলন করিতে লাগিল। ক্রমে রাত্রি প্রায় 1 প্রহর হইল। তখন একে একে সকলে উঠিয়া গৃহাভিমুখে রওনা হইল। পথে আজ এখনও বহু লোক যাতায়াত করিতেছে। স্থানে স্থানে এক এক দল স্ত্রীলোকও দেখা যাইতেছে। ইহারা সকলেই গিন্নিবাণী শ্রেণীভুক্তা। বাবুদের অন্তঃপুর হইতে প্রত্যাবর্তন করিতেছেন। গোস্বামী গৃহে গিয়া আহারে বসিল। তাহার সহধর্মিণী অনতি দূরে বসিয়া পাখা লইয়া তাহাকে বাতাস করিতে করিতে বলিলেন, বাবুদের বাড়ি থেকে তোমায় নেমন্তন্ন করতে এসেছিল। কেন? কিসের নেমন্তন্ন? বাবুদের বাড়ি কাল সত্যনারায়ণের সিন্নি দেয়া হবে, বাড়ি শুদ্ধ সবাইকে নেমন্তন্ন। গোস্বামী ঘাড় হেঁট করিয়া বলিল, সত্যনারায়ণ মাথায় থাকুন, আমাদের যাওয়া হবে না। স্ত্রী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? গোস্বামী এইদিক ওইদিক চাহিয়া নিম্নস্বরে বলিল, কোথাকার এক জোচ্চোর এসেছে ভবেন্দ্র সেজে, কি জাত তার ঠিকানা নেই। তার বাড়িতে খেয়ে কি জাতটি খোয়াবো? গৃহিণী বলিল, জোচ্চোর কি গো, সবাই তো বলছে আসল। গোস্বামী বিরক্তির স্বরে বলিল, তা বেশ তো, আসল বলে তোমার যদি বিশ্বাস হয় তুমি যেও। বৌরানীর পাতের প্রসাদ পেয়ে এসো, সাবিত্রী ব্রত করার ফল হবে। কেন? বৌরানী কি সাবিত্রী নন? সাবিত্রীরই সমান। নইলে 16 বছরের নিরুদ্দের স্বামীকে কে কবে ফিরে পায়? গোস্বামী বলিল, হ্যাঁ, আজ থেকে তিনিই সাবিত্রীর আসনটা পেলেন বটে। সত্যবানটি জুটেছে ভালো। গৃহিণী বলিলেন, কি যে তোমার সন্দিগ্ধ মন, এখন 6 মাস তো ওর সঙ্গে বৌরানীর মোটি দেখা হবে না। কেন দেখা হবে না? কেন শোনোনি? না, ব্যাপার কি? গৃহিণী বলিতে লাগিলেন, ও বাড়ির মেজ খুড়ি এই কতক্ষণ হলো বাবুদের বাড়ি থেকে ফিরলেন কি না, তিনিই বললেন বৈঠকখানার উপরতলার ঘরে ভবেন্দ্রবাবুর বিছানা হচ্ছে। বাবু নাকি একটা কি ব্রত নিয়েছেন, 7 বছর সেই ব্রত করতে হয়। তার 6.5 বছর হয়ে গেছে, আর 6 মাস হলেই উদ্যাপন হয়। তা সেই ব্রত উদ্যাপন না হওয়া পর্যন্ত উনি সন্ন্যাসীর মতোই থাকবেন। রানীমা নাকি অনেক আপত্তি, অনেক কাঁদাকাটা করেছিলেন। বলেছিলেন তা 16 বছর ধরে কত যাগযজ্ঞ তপস্যা করেছ, একটা ব্রত না হয় পণ্ড হয়ে যাক। তোমার গেরুয়া কাপড় আমি আর দেখতে পারবো না বাছা। তা বাবু নাকি বলেছেন, মা, এই ব্রতটি পূর্ণ হলে আমার 120 বছর পরাময় হবে। এতদিন কষ্ট করে এসেছে 6 মাসের জন্য সেটি খোয়াবো। তাই শুনে রানীমা রাজি হয়েছেন। গেরুয়া পরে থাকবেন, হোপ বেশি করবেন, স্ত্রী ছোবেন না। হরিদাস গোস্বামী আর কোনো মতামত প্রকাশ করিল না। নীরবে আহার শেষ করিয়া উঠিল, আর মনে মনে বলিতে লাগিল, সত্যি কি তবে ভবেন্দ্র নাকি? কে জানে, কিছুই তো বোঝা যাচ্ছে না। আহারাদির পর রাখাল রানীমার নিকট বিদায় লইতে গেল। বলিল, মা, তবে এখন যাই, শুই গে। রানীমা বলিলেন, বাবা, একটা কথা বলি, শুনবে? কি মা? বৌমার সঙ্গে একবারটি দেখা করো। দেখা করতে কি কোনো দোষ আছে? রাখাল একটু বিপন্ন হইল। সে ব্রত ধারণের আছিলা করিয়াছিল, তাহার কারণ আর কিছুই নহে, বৌরানীর সঙ্গে সাক্ষাৎ পিছাইয়া দেওয়া। এই স্থানটিতেই তাহার মনে একটু সংকোচ ছিল। যখন ভবেন্দ্র সাজিয়াছেই, তখন সর্বাংশে ভবেন্দ্র হইতেই হইবে। তথাপি কিছুদিন যাওক না।
শীতকালের দিন স্নান করিবার জন্য প্রস্তুত হইয়া গিয়াও জলের ধারে বসিয়া লোকে যেমন একটু বিলম্ব করে, রাখালের মনোভাবও তদ্রূপ। তাহাকে নীরব দেখিয়া রানীমা বলিলেন, মা আমার সতী লক্ষ্মী, ওর মুখ দেখে আমার বুক ফেটে যায়। তুমি যদি ওর সঙ্গে দেখাটি না করো তাহলে সেটা ওর লাগবে বাবা, বুঝতে পারছো না? রাখাল বলিল, ব্রতটা যতদিন উদযাপন না হচ্ছে সেটা কি উচিত হয় মা? না বাবা, কোনো দোষ হবে না। তুমি তো বলেছ স্ত্রীকে ছুঁতে বারণ, তা নাই বা ছুলে, তিনি দূরেই থাকবেন এখন। মুখের কথা কইতে কি আর দোষ? তাহার আগ্রহ দেখিয়া রাখাল সম্মত হইল। বৌরানীকে দেখিবার জন্য তাহার মনে যে একটু কৌতূহল ছিল না এমন নহে। রানীমা বলিলেন, তবে এইখানেই তাকে ডেকে দিই। এই বলিয়া তিনি উঠিয়া চলিয়া গেলেন। এই কক্ষখানি রাখালের ব্যবহারের জন্য আজই সজ্জিত হইয়াছে। বৌরানীর বসিবার কক্ষ হইতে কতক আসবাব, ছবি, পুস্তক প্রভৃতি আসিয়াছে। রানীমা চলিয়া গেলে বাতিগুলো রাখাল বেশি করিয়া উজ্জ্বল করিয়া দিল। অল্পক্ষণ পর রেশমি বস্ত্রের একটা খসখস শব্দ এবং অলঙ্কারের মৃদু সিঞ্জন শুনিয়া দ্বারপানে চাহিয়া দেখিল অর্ধাবগুণ্ঠনে একটি সুন্দরী যুবতী মূর্তি প্রবেশ করিতেছে। দ্বারদেশে অতিক্রম করিয়া তিনি থামিলেন, অবনত মুখে দাঁড়াইয়া রহিলেন। রাখাল চেয়ারে বসিয়াছিল, উঠিয়া দাঁড়াইয়া বলিল, এসো। বৌরানী মৃদু মৃদু পদে অগ্রসর হইয়া আসিলেন। রাখালের সম্মুখীন হইয়া গলদেশে অঞ্চলগ্র বেষ্টনান্তর নত জানু হইবার উপক্রম করিলেন। রাখাল বুঝিল তিনি প্রণাম করিতে উদ্যত হইয়াছেন। ব্যস্ত হইয়া বলিল, না না, প্রণাম করো না, এখনো আমার অসহ্য রয়েছে। বৌরানী মুহূর্তকাল দ্বিধা করিলেন। তাহার ইচ্ছা হয় বলেন, আমার কাছে তুমি কোনো অবস্থাতেই অশুচি নও, কিন্তু সে কথা উচ্চারণ করিতেও পারিলেন না। রাখালের পানে দৃষ্টিপাত করিয়া কেবলমাত্র বলিলেন, তা হোক, বলিয়াই প্রণতা হইলেন। রাখাল তাহার কণ্ঠস্বর শুনিল, অশ্রুজলে পবিত্র চক্ষু দুইটি দেখিল। তাহার মস্তকের কেশ হইতে পদনখাগ্র অবধি যেন একটা বিদ্যুতের তরঙ্গ বহিয়া গেল। বৌরানী উঠিয়া দাঁড়াইলেন। সম্মুখস্থিত সোফাটি নির্দেশ করিয়া রাখাল বলিল, বসো। বলিয়াই সে নিজের চেয়ারখানিতে বসিল। বৌরানী উপবেশন করিলে রাখাল জিজ্ঞাসা করিল, কেমন আছো? মৃদুস্বরে উত্তর হইল, ভালো। প্রায় 2 মিনিট কাল উভয়েই নিস্তব্ধ। অসহ্য হইয়া উঠিলে রাখাল জিজ্ঞাসা করিল, আমাকে তোমার মনে পড়ে? বৌরানী অবনত মুখে বলিলেন, পড়ে। আবার দুইজন নীরব। নিস্তব্ধ রজনী, ভিতরে বাহিরে কোথাও শব্দমাত্র নাই। এমন সময় ঘড়িটা মুখর হইয়া উঠিল। ঢং ঢং করিয়া 11টা বাজিল। ঘড়ির শব্দ থামিলে রাখাল জিজ্ঞাসা করিল, সব শুনেছ তো? বৌরানী পূর্ববৎ উত্তর করিল, শুনেছি। এখন 6 মাস আমায় এইভাবেই থাকতে হবে। কণ্ঠস্বর একটু নৈরাশ্যব্যঞ্জক করিয়াই রাখাল কথাগুলো বলিল। বৌরানীর অষ্টযুগল ঈষৎ স্পন্দিত হইল, যেন তিনি কি একটা বলিবেন, কিন্তু কোনো কথাই উচ্চারিত হইল না। অঞ্চলের একটি প্রান্ত বাম হস্তে ধারণ করিয়া নতনেত্রে রেশমের ফুলগুলি পরীক্ষায় মনোনিবেশ করিলেন। রাখাল বলিল, তুমি দুঃখিত হবে না? এইবার বৌরানী মুখ তুলিলেন। ঈষৎ হাসিয়া রাখালের পানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, কেন? বৌরানীর চক্ষুযুগল এই দ্বিতীয়বার রাখালের ওপর স্থাপিত হইল। সেইবার দেখিয়াছিল অশ্রুবাষ্পে পবিত্র, এইবার দেখিল
হাস্যবিভায় সমুজ্জ্বল। রাখালের মাথা ঘুরিতে লাগিল। তাহাকে নীরব দেখিয়া বউরানী ধীরে ধীরে কোমল কণ্ঠে বলিলেন, তোমাকে দিনান্তে যদি একটিবার দেখতে পাই তাহলে দুঃখিত হব না। রাখাল দেখিল বউরানীর মুখখানি স্নেহে সরলতায় পবিত্রতায় যেন ঝলমল করিতেছে। রমণীর মুখে এমন দিব্যজ্যোতি সে পূর্বে কখনোই দেখে নাই। স্ত্রীলোকের মধ্যে এতটা কোমলতা, এতখানি স্নেহভক্তি তাহার পক্ষে একেবারেই নতুন। এইবার কোন কথা বলা যায়? রাখাল ব্যাকুল হইয়া তাহাই চিন্তা করিতেছিল, কিন্তু একটি কথাও জোগাইল না। তাহার মনে হইতে লাগিল এখন ছুটি পাইলেই বাঁচে, কিন্তু ইহাকে বিদায় দিবার জন্য যে কথা আবশ্যক। এমন সময় বউরানী মৃদুস্বরে বলিলেন, তোমাকে ভারী শ্রান্ত দেখাচ্ছে, অনেক রাত হয়েছে, সৌগে যাও। রাখাল বাঁচিল, বলিল, হ্যাঁ এখন উঠি, কাল আবার দেখা হবে। বৈঠকখানা বাড়িতে দ্বিতলস্থ নিভৃত কক্ষে সুকোমল শয্যায় শয়ন করিয়া অনেকক্ষণ রাখালের নিদ্রা আসিল না। কেবলই বউরানীর মুখখানি সে মনে মনে ধ্যান করিতে লাগিল। রাখালে যখন নিদ্রাভঙ্গ হইল তখন রৌদ্র উঠিয়াছে। 3 দিকের ভিত্তিগাত্রে 2টি করিয়া 6টি বড় বড় জানালা সকলগুলি খোলা। বিছানায় পড়িয়া জানালা পথে বাহিরের দিকে সে চাহিয়া রহিল। আম, কাঁঠাল, জামরুল প্রভৃতি ফলের অনেকগুলো গাছ দেখা যাইতেছে। আম গাছের শাখায় শাখায় ছোট বড় মাঝারি অজস্র আম ঝুলিতেছে। অধিকাংশই এখন সবুজ, তবে এক একটাতে রঙও ধরিয়াছে। জামগুলিও সবুজ, লাল, কালো, সকল রঙের ফলে ভারাক্রান্ত। বাগানের এই গাছগুলি রাখাল দেখিতে লাগিল, আর ভাবিতে লাগিল, এ সমস্তই আমার, সমস্তই আমার। যেই কক্ষখানিতে রাখাল শয়ন করিয়াছে গত রাত্রে সেখানে ভালো করিয়া সে দেখে নাই, এখন দেখিতে লাগিল। মহার্ঘ গৃহসজ্জায় সেইখানে সজ্জিত। কিয়দ্দূরে একটি বড় গোলাকার টেবিল রহিয়াছে, তাহার উপরিভাগ মর্মরমণ্ডিত। মধ্যস্থল হইতে কারুকার্যময় একটি মোটা পায়া নামিয়াছে, তাহার পর 3টি শাখায় বিভক্ত হইয়া কক্ষতল স্পর্শ করিয়াছে। জিনিসটি মেহগনি কাঠের বলিয়াই বোধ হয়। 2 দিকে দেওয়ালে 2টি করিয়া 4টি দেওয়ালগিরি, ফ্রেমগুলি রৌপ্য নির্মিত। কড়িকাঠ হইতে সবুজ রেশমের রজ্জুতে বিলম্বিত একটি প্রকাণ্ড ঝাড় রহিয়াছে, সেটি এখন ঘেরাটোপে আবৃত। 2টি জানালার মধ্যস্থিত ভিত্তিভাগে একখানি বৃহৎ দর্পণ, তাহাতে পালঙ্ক শুদ্ধ নিজের সম্পূর্ণ অবয়ব রাখাল প্রতিবিম্বিত দেখিল। ইহার ফ্রেমটিও রৌপ্য খচিত বহুমূল্য। কয়েকখানি ছবি এখানে ওখানে টাঙানো রহিয়াছে, এগুলি সবই বিলাতি। আসবাবগুলি রাখাল দেখিতে লাগিল, আর মনে মনে ভাবিতে লাগিল, এ সমস্তই আমার, সমস্তই আমার। শয্যা হইতে নামিয়া দ্বার মোচন করিবা মাত্রই 2 জন খানসামা উঠিয়া দাঁড়াইয়া তাহাকে প্রণাম করিল। একজন সঙ্গে করিয়া রাখালকে মুখাদি প্রক্ষালনের স্থানে লইয়া গেল, অপরজন শয্যাগ্রহ পাহারা দিবার নিমিত্ত রহিল। কিয়ৎক্ষণ পর ফিরিয়া আসিয়া রাখাল দেখিল দেওয়ানজি অপেক্ষা করিতেছেন। তিনি বলিলেন, বাবা চলো, গঙ্গা স্নান করবে, নাপিত এসেছে, খেউড়ি হয়ে নাও। খানসামা বাহিরের বারান্দায় একখানা চেয়ার দিল। রাখাল বসিয়া নরসুন্দরের হস্তে আত্মসমর্পণ করিল। স্নান করিয়া ফিরিতে 8টা বাজিল। রাখালকে অন্তঃপুরের মধ্যে রাখিয়া দেওয়ানজি কাছারি বাড়ি যাইতে উদ্যত হইলেন। রাখাল বলিল, কাকা যান কোথায়? এখানে পুজো আহ্নিক করে একটু জল মুখে দিন না। দেওয়ানজি বলিলেন, না বাবা, আমার আবার নানা রকম হাঙ্গামা আছে, আমি বাড়ি গিয়েই আহ্নিক করব। আমি ততক্ষণ বাইরে বসি গে, তুমি একটু জল খেয়ে এসো। রাখাল বলিল, না, তাহলে আপনি বাইরে এখন অপেক্ষা করবেন না, একেবারে বাড়ি যান,
জল টল খেয়ে তারপর আসবেন। দুপুরবেলা আজ এইখানেই আপনাকে খেতে হবে কাকা। আচ্ছা, খাবো এখন, বলিয়াই দেওয়ানজি প্রস্থান করিলেন। রাখাল পূজার ঘরে গিয়া তাহার জন্য নির্দিষ্ট আসনখানিতে গিয়া বসিল। রানীমার নিকটে বসিয়া চন্দন ঘষিতেছিলেন। ইহাকে এইখানে উপস্থিত দেখিয়া রাখাল মহা বিপদে পড়িল। ব্রাহ্মণের ছেলে, গায়ত্রীটা ভুলে নাই, মুখস্থই আছে, কিন্তু সন্ধ্যার মন্ত্র এক বর্ণই তাহার মনে নাই। যখন উপনয়ন হইয়াছিল তখন 1 বৎসর কাল নিয়মিতভাবে সেই সন্ধ্যার্চনা করিয়াছিল, কিন্তু তাহার পর আর সেই চর্চা রাখে নাই। কখন জল লইয়া মাথায় ছিটাইতে হয়, কখন নাক টিপিতে হয়, কখন চোখ বুজিয়া ধ্যানস্থ হইতে হয়, কখন পৈতা 2 হাতে তুলিয়া ধরিতে হয়, এই সকল কিছুই তাহার স্মরণে নাই। রানীমার সম্মুখে সন্ধ্যা করিবার ভান করিলে তিনি তখনই হয়তো ফাঁকি ধরিয়া ফেলিবেন। তাই রাখাল আসনে বসিয়া অঙ্গুলিতে পৈতা জড়াইয়া 108 বার গায়ত্রী মন্ত্র জপ করিয়া উঠিবার উপক্রম করিল। রানীমা বলিলেন, হয়েছে বাবা? হ্যাঁ মা, হয়েছে। আমাদের খালি শিব গায়ত্রী কিনা? তবে এসো, একটু জল খাবে, এসো। জলযোগান্তে রাখাল সেই বসিবার কক্ষখানিতে গিয়া ধূমপান আরম্ভ করিল। মনে তাহার আশা ছিল হয়তো বউরানীর দেখা পাইবে, সেজন্য মাঝে মাঝে উৎসুক নয়নে সে দ্বারের দিকে চাহিতেছিল। কিন্তু বউরানী আসিলেন না। আসিল একজন ভৃত্য। আসিয়া বলিল, হুজুর, বৈঠকখানায় দেওয়ানজি আপনাকে বলে পাঠালেন, বাইরে অনেক লোকজন হুজুরের সঙ্গে দেখা করবে বলে এসেছে, একবার গেলে ভালো হতো। রাখাল গম্ভীরভাবে বলিল, আচ্ছা, বলগে, একটু পরে আসছি। আজ অনেকেই দেখা সাক্ষাৎ করিতে আসিবে। রাখাল পূর্বেই তাহা অনুমান করিয়াছিল। কিরূপ আচরণ করিবে তাহাও ভাবিয়া চিন্তিয়া স্থির করিয়া রাখিয়াছিল। এইটি তাহার পক্ষে ভীষণ পরীক্ষা। এইখানেই প্রবল আশঙ্কা। গ্রামস্থ যাহারা সাক্ষাৎ করিতে আসিয়াছে তাহাদের মধ্যে এমন কেহ কেহ থাকিতে পারে যাহাদের সহিত ভবেন্দ্র বিশেষ পরিচিত ছিল, অথচ আত্মজীবনীতে সেই লোক সম্বন্ধে বিশেষ কিছুই সে লিপিবদ্ধ করে নাই। কপাল ঠকিয়া বাহিরে গিয়া সমবেত ব্যক্তিগণের মধ্যে রাখাল উপবেশন করিল। অত্যন্ত সাবধানে কথাবার্তা আরম্ভ করিল। দেওয়ানজি মাঝে মাঝে 2-1 জনের পরিচয় বলিতে লাগিলেন। জীবনচরিত হইতে যেখানে যেটুকু সাহায্য পাইল তাহার সদ্ব্যবহার করিতে রাখাল ভুলিল না। সৌভাগ্যবশত স্থানীয় মাইনর স্কুলের হেডমাস্টার মহাশয়ও আসিয়াছিলেন। তিনি নতুন লোক। কথাবার্তাটা তাহারই সহিত রাখাল বেশি বেশি চালাইল। স্কুলের অবস্থা এখন কিরূপ, কতগুলি ছাত্র, কোন জাতীয় ছাত্র অধিক, বাৎসরিক ফলাফল কিরূপ হইয়াছিল, ইত্যাদি ইত্যাদি সংবাদ অতি আগ্রহের সহিত রাখাল সংগ্রহ করিতে লাগিল। শীঘ্রই একদিন গিয়া স্কুল পরিদর্শন করিয়া আসিবে প্রতিশ্রুত হইল। এইরূপে অর্ধঘণ্টা কাটিল। বেলা অধিক হয় দেখিলে ভদ্রলোকগণ একে একে গাত্রোত্থান করিলেন। রাখালও হাঁপ ছাড়িয়া বাঁচিল। সকলে উঠিয়া গেলে দেওয়ানজি বলিলেন, বাবা, কর্তামশাই আজ 2 বছর হলো গত হয়েছেন। এই 2 বছর যা কিছু করেছি আমিই করেছি। দেখবার শুনবার লোকও তো কেউ ছিল না। আমি বুড়ো মানুষ, কি জানি যদি কিছু ভুল চুক হয়ে যায়। এই 2 বছরের কাগজপত্রগুলি তুমি একবার দেখে শুনে নিলে ভালো হতো। রাখাল বলিল, কাকা, আপনার কাগজপত্র আমি আর কি দেখব? আমি কি বা জানি, কি বা বুঝি? আপনি যা করেছেন তাই এতদিন হয়ে এসেছে, আর আপনি যা করবেন এখনো তাই হবে। দেওয়ানজি বলিলেন, আমি তো করছি, আজ 30 বছর হলো। তুমি যে বছর হও সেই বছরই দাদা আমায় দেওয়ানির পদে পাকা করে দেন। তবে আমার ভুলচুক যদি কিছু হয়ে থাকে তুমি হিসাবপত্রগুলো পরীক্ষা করলে হয়তো ধরা যেত। রাখাল হাসিয়া বলিল, কাকা,
আমাকে আপনি হিসেবপত্রে যতটা পণ্ডিত মনে করছেন আমি কিন্তু তা নই। আর হতামই যদি, তাহলেই বা কী? ভুলচুকের কথা বলছেন? যদি কিছু ভুলচুক হয়েই থাকে তো হয়েছে। সেই ভুল আপনার চক্ষু যদি এড়িয়ে গিয়ে থাকে, ধরা পড়ে তো একদিন আপনার চোখেই ধরা পড়বে। দেওয়ানজি বলিলেন, আর বাবা, চোখের তেজ কি আর চিরদিন মানুষের সমান থাকে? এদিকে 60 বছর বয়স হলো। তুমি একবার দেখে শুনে নিলে আমার মনটা নিশ্চিন্ত হতো। টাকা জিনিসটা বড় ভালো নয় বাবা। রাখাল বলিল, ভালো তো নয়ই, সেজন্যই তো সরে পড়েছিলাম, কিন্তু থাকতে পারলাম কই? আপনাদের যে ভুলতেই পারলাম না। তা কাকা, ধরা যখন দিয়েছি, হাতে পায়ের উপর শিকল পড়তেই হবে। দুদিন যাক না। মুখে রাখাল এই কথা বলিল বটে, কিন্তু বিষয় সম্পত্তি, বিশেষত নগদ টাকা কি পরিমাণ মজুদ আছে জানিবার জন্য মনটা তাহার ধরফর করিতেছিল। দেওয়ানজি বলিলেন, তা দুদিন যাক। আজই যে কাগজপত্র দেখাতে আরম্ভ করছি তা না, কর্তার বার্ষিক শ্রাদ্ধটা হয়ে যাক, তারপর প্রথম কাজ কালেক্টরিতে নাম খারিজের জন্য আর জজ সাহেবের কাছে সার্টিফিকেটের জন্য দরখাস্ত দেওয়া। কোম্পানির কাগজ যা আছে তার জন্য কোনো ভাবনা নেই, তাতে কর্তা মহাশয়ের সই করা আছে। কেবল বোধহয় বেঙ্গল ব্যাংকে যে টাকাটা জমা আছে সেটা সার্টিফিকেট না হলে তোমার নামে জমা হবে না। রাখাল যথাসাধ্য নির্লিপ্ত ভাব অবলম্বন করিয়া জিজ্ঞাসা করিল, বেঙ্গল ব্যাংকে কত আছে? দেওয়ানজি বলিলেন, 50,000-এর ওপর। আর কোম্পানির কাগজ? আন্দাজ 6 লক্ষ। 6.5 লক্ষ টাকা? শুনিয়াই মাসিক 25 টাকা বেতনের ভূতপূর্ব এই রেলওয়ে কেরানিটির মাথা ঘুরিয়া গেল। সে মনে মনে বলিতে লাগিল, 6.5 লক্ষ টাকা, 6.5 লক্ষ টাকা। নমস্কার, খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।